আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং শুভকামনা, শুভরাত্রি। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে উপস্থিত হই। আমি অহিংস আনোয়ার কে মোর্শেদ, বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, একজন কর্মী, একজন ক্ষুদ্র রাজনীতিবিদ, একজন ক্রীড়া সংগঠক, একজন সমাজসেবক। সমাজসেবক কথাটা বলতেই নিজেকে গর্ববোধ করি। আমি আপনাদের মাঝে উপস্থিত হই সমসাময়িক বিষয়গুলি অথবা আমার তাৎক্ষণিক যে চিন্তাগুলি মাথায় ঘুরঘুর করে অথবা ভাবনাগুলি আসে, তাই আমি প্রকাশ করি। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা কোনোভাবে এই দেশে 95 জনগোষ্ঠীকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সংবিধান এর বাইরে নেওয়া সম্ভব নয় এবং সংবিধানের বাইরে কোনো কর্মই করা সম্ভব নয়। কারণ এদেশের জনগণ সেটি মেনে নেবে না। এদেশের জনগণ বহুবার প্রতারিত হয়েছে, প্রতারকের খপ্পরে বহুবার পড়েছে, আবার জেগে ওঠার চেষ্টা করেছে। যখনই জেগে ওঠার চেষ্টা করে তখন ওই প্রেতাত্মারা, যারা আমার স্বাধীনতাকে মানে না, আমার সংবিধানকে মানে না, আমার রাষ্ট্রকে মেনে নিতে এখনো পারেনি, বারবার তারা আর তাদের সাথে রয়েছে মোড়লি রাষ্ট্ররা আর পরাজিত শক্তি। এই রাষ্ট্রটিকে যখনই মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে তখনই আঘাত আসে। এটি সংক্ষিপ্ত কথা। দ্বিতীয় হলো, আমাদের দেশে রাজনীতি বলতে আসলে 75-এর পরবর্তীতে রাজনীতি বলতে রাজনীতি ছিল না। রাজনীতি হয়ে উঠেছে অপরাজনীতি। ওই যে বলেছিল একজন, রাজনীতিকে উনি কঠিন করে তুলে দেবেন এবং তার ধারাবাহিকতায় মেধাবী ছাত্র যুবকদের হাতে অর্থ, অস্ত্র, এই চাঁদাবাজি। কিন্তু স্বাধীনতার পর থেকে ওই গোষ্ঠী আর কিছু কোটটায় পড়া বাবুর, শিক্ষিত বাবুরা লুটতরাজ, খুন এবং সে স্বাধীনতার পরবর্তী নির্বাচনে যারা জয়ী হয়েছিলেন, এই দেশে ইবলিশ সন্তানেরা 4 জন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছিল। মানে রাষ্ট্রকে 16 ডিসেম্বরের পর তার আগের থেকে পরিকল্পনা মাফিক আঘাত আঘাত আর রক্তাক্ত করেই চলছে। বহু রক্তাক্ত হয়েছে এই বাংলার জমি। সর্বশেষ জুলাই আগস্ট 2024-এর পর বর্তমান চলমান যে পরিস্থিতি হয়েছে তা কিন্তু 54 বছর হয়নি। এবং
পাকিস্তানি পাক হানাদার পাইকারা ইয়াহিয়া, ভুট্টু, জিন্না ওরাও এরকম দুঃসাহস দেখায় নাই। ওরা লুটপাট করেছে, এই দেশ থেকে সবকিছু নিয়ে গেছে, রাষ্ট্রকে মেধাশূন্য করে দিয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে। ওটি ছিল যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ। তার পরবর্তী যেগুলি, এগুলো কিন্তু কারো বাংলাদেশের সাথে কারো যুদ্ধ নয়, অভ্যন্তরে লুকিয়ে থাকা স্বার্থপর লোভী রাজনীতির লেবাসদারি দুর্বৃত্তদের দ্বারা বারবার কিন্তু আক্রান্ত হয়েছে। বর্তমান জুলাই আগস্টের পর যা ঘটতেছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের নজির নেই। বর্তমানে বাংলাদেশের মতো এরকম অস্থিতিশীল এবং যে নৈরাজ্য এবং কে কমান্ড করছে রাষ্ট্রটিকে, এটি কেউ বুঝতে পারছে না। আর রাষ্ট্র নিয়ে যারা রাষ্ট্রের মালিক জনগণ, তাদের নিয়ে তো কোনো ভাবনাই নেই। চাঁদাবাজি, খুন খারাপি, এটি একটি নিত্য নৈমিত্তিক, এটি একটি সংস্কৃতি পরিণত হয়ে গেছে। এটি নিয়ে বলার আর কিছু নেই। এখন রাষ্ট্র কি এভাবেই চলবে? কে দেখাবে আলোকিত পথ? কঠিন। এই রাষ্ট্রটিকে, যেখানে রাষ্ট্রের মালিক হলো জনগণ, সেই জনগণ আজ দ্রব্যমূল্যের দাম বাড়ে, লতির দাম বাড়ে, লাউ শাক দাম বাড়ছে আর কি, ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের। আর চাঁদাবাজি, এটারও তো ভয়ঙ্কর ঊর্ধ্বগতি। খুন খারাপি, এটা যে এমন ঊর্ধ্বগতি গিয়ে পৌঁছেছে, এটি ধরাও সম্ভব নয়। কিন্তু এক জায়গায় বাংলাদেশের জনগণকে ও পণ্যের হিসাবে নিয়ে এসেছে, যারা রাষ্ট্রের মালিকদেরকে একমাত্র মূল্যহীন হয়ে পড়েছে রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের মালিকের কোনো মূল্য নেই। এই মূল্য কমেছে একটি জায়গায়, রাষ্ট্রের জনগণের। তাদের কোনো এক পয়সারও মূল্য নেই, ইজ্জত নেই। কিন্তু সাংবিধানিক এই রাষ্ট্রের মালিক জনগণ। অধ্যত্ত আচরণও আছে, সংবিধান মানি না, এই মানে সে মানে, অনেক কথা। এরা এই 95 জনগণকে একেবারে মূল্যহীন করে ফেলেছে। এখন তার মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আয় রোজগার, ক্ষুদ্র আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, সর্বক্ষেত্রে আতঙ্ক, মানে ধস। তার ভিতরে মিডিয়া, তাদের কোনো কথাবার্তা নেই। আইন বিচারালয়, সেখানে কোনো মানে সাংবিধানিক নিয়ম তান্ত্রিক
গণতান্ত্রিক ভাবে যা চলার কথা চলছে না এবং রাষ্ট্রের কোনো অঙ্গই কাজ করছে না। তাহলে প্রত্যেকটা পণ্যের মূল্য ঊর্ধ্বগতি, জনগণ হাতে অর্থ নেই, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, মিল কল কারখানা ধ্বংস, জনজীবনে আজ নেমে এসেছে অন্ধকার, ভয়ার অন্ধকার। শুধুমাত্র আবারও বলছি, রাষ্ট্রের মালিক জনগণের মূল্যহীন হয়ে গেছে। মূল্য এমন এক কমে গেছে যে পৃথিবীর বুকে যদি আমরা বাংলাদেশের জনগণকে যদি পণ্য হিসেবে ওরা ধরে রেখেছে, যারা রাষ্ট্র পরিচালনা করছেন এবং তাদের পিছনে যারা দালাল আছেন, তাদের পিছনে শক্তি আছেন, আর এখানকার যারা আছেন বিভিন্ন লেবার দিয়ে চালানো, জনগণকে পণ্য বানিয়ে তারপর জনগণের মূল্য একেবারে মূল্যহীন করে ফেলেছে। কোনো মূল্য নেই। কেন কথাটা বললাম? মানুষ দিক বিদিক হয়ে শূন্য। ইদানিং ডেঙ্গু আর কি একটা জ্বর এবং কোভিডেরও কিন্তু আক্রমণ চলছে, মানুষ মারা যাচ্ছে, ওদিকে কিন্তু খবর নেই। মানুষ অসুস্থ হলে চিকিৎসা সেটাও পাচ্ছে না। তার মানে হলো যে রাষ্ট্রের জনগণের মূল্যবোধ নাই। এটি একটা পণ্য, আমরা পণ্য হয়ে গেছি, আমাদের মাত্র একমাত্র মূল্য নাই, আর সব কিছুর মূল্য হলো ঊর্ধ্বগতি, ধরা ছোঁয়ার বাইরে। কয়দিন পরে না খেয়ে না দে পয়সার অভাবে, চিকিৎসার অভাবে রাস্তাঘাটে আমরা মরে থাকবো। আর যেভাবে একটি ভয়ানক গোষ্ঠী, তাদের কাজই হলো হত্যা করা, এইভাবেই আমরা যারা আছি। এবং এর ভিতরে যোগ হয়েছে সাংবাদিকরা, যা বাংলাদেশের ইতিহাসে এরকম হয় নাই, হত্যা করা। এবং এই হত্যাগুলি মর্মান্তিক। রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে, কোনো দিক থেকে আসে, কোনোভাবে আসে, মিছিলে মিটিংয়ে লাগে, অথবা গোলাগুলি হয়, মারা যায়। এখন সেটা না, দৌড়ায়া ধরে, মব সৃষ্টি করে, তারপরে তাকে যেভাবে হত্যা করা হয়, এটি তো বলা, মানুষ হিসাবে একজন মানুষকে এভাবে হত্যা করতে পারে, বর্তমান বিশ্বে অবাক, যারাই শুনে তারা অবাক হয়ে যাচ্ছে। এই হলো বাংলাদেশ, মূল্যহীন রাষ্ট্রের মালিক জনগণরা। এরপরে প্রতিহিংসার চরম পর্যায়ে। খুন তো খারাপই তখন নিত্য নৈমিত্তিক, এবং এই খুনের দ্বারা আধুনিক কৌশল নয়, আদিম যুগে বর্বরতম কায়দায় হাত ফালাও, মাথা ফালাও, মব সৃষ্টি করে একজন ভালো লোককে খারাপ বানিয়ে তাকে জবাই করো। কি মর্মান্তিক চলছে! কখন চলে? যখন রাষ্ট্রের কোনো অঙ্গ কাজ করে না, রাষ্ট্রের মস্ততে যারা বসে থাকেন, তাদের দেশ নিয়ে তাদের কোনো চিন্তা নেই, তারা তাদের একটা আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন, সেদিকে শুধু ব্যস্ত আছেন। আর চাঁদাবাজি, ধান্দাবাজি, জনগণের অর্থ লুটপাট, এটি তো একটি নৈতিক ব্যাপার। জনগণ মূল্য
হীন, জনগণের কোনো দাম নাই, মূল্য নাই, আর সব কিছু মূল্য ঊর্ধ্বগতি। আন্তর্জাতিক বিশ্ব থেকেও বাংলাদেশ নামক এই বদ্বীপটি বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ এখানে কোনো সাংবিধানিক এবং জনগণের দ্বারা নমিনেটেড যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা আবার এই দেশেরও মানুষ না, এরা এই দেশের, কিন্তু এরা ভিন দেশের নাগরিকত্ব। তাহলে এই দেশের নাগরিকত্ব প্রত্যাহার না করলে তার ভিন দেশের নাগরিকত্ব পায় না। তাহলে বিদেশি এসে তাদের আর প্রেমে কতটুকু থাকে, দেশের প্রতি ভালোবাসায় কতটুকু, এই হলো প্রমাণ। সর্বশেষ অনেক মর্মান্তিক কর্মকাণ্ড আমরা সারা বাংলাদেশ ব্যাপী দেখে আসছি। সাংবাদিকদের গ্রেপ্তার, এটা কিন্তু হয়নি কখনো। সুনামধন্য ব্যক্তিদেরকে অপমান, শিক্ষক, ডাক্তার, সরকারি আমলা, সর্বক্ষেত্রে। এখন মন্ত্রণালয়ে আমি এবার এই গত এক সপ্তাহ আগে আমি গিয়েছিলাম, সচিবদের উপরে একটা ভয়ঙ্কর শক্তি বসে আছে, কোনো কাজ করতে দিচ্ছে না নর্মাল প্রসিডিওর অনুযায়ী, তাদের ইচ্ছা মতো ধরিয়ে দিচ্ছে। দালালি, টেন্ডারবাজি, বহিষ্কার, ট্রান্সফার সর্বস্তরে। কারণ রাষ্ট্র কারা পরিচালনা করছেন এটি আমরা বুঝতে পারছি না। একটা যে বুঝতে পারছি, মসনদে যারা বসে আছেন এই রাষ্ট্রকে যতক্ষণ না সর্বনাশ একেবারে মাটির সাথে না মিশাবেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই চেয়ার ছাড়বে না, এটা আমরা বুঝতে পারছি। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলি রাজনীতি করতে পারছে না, সাংবাদিকরা তাদের কথাগুলি বলতে পারছে না, তাদেরকে জেলে ঢুকাচ্ছে, লক্ষ লক্ষ ভিন রাজনীতির মতাদর্শ ব্যক্তিদেরকে ঢুকাচ্ছে, জেলখানা পরিপূর্ণ, যেখানে থাকা দরকার 5 জন সেখানে আছে 50 জন, এবং জেলখানার ভিতরে মৃত্যুবরণ করছে। কেউ বলছেন সামাজিক মিডিয়াতে বলা হচ্ছে হত্যাকাণ্ড চলছে। এই হলো আমাদের পরিস্থিতি। তাহলে রাষ্ট্রের মালিক জনগণের মূল্য একেবারে নেই, মূল্যহীন, সবচেয়ে কম মূল্য নেই, আর সব কিছুর মূল্য ঊর্ধ্বগতি। আর যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা সংবিধান মানেন না। দেশটা এমনি পেয়ে গেছেন তো, এখানে বসে স্বাধীনতার পর ইউনিভার্সিটি পড়ালেখা করছেন, বড় বড় পণ্ডিত হয়েছেন, আর যদি রাষ্ট্র স্বাধীন না হতো কাজকলা নিয়ে মুখে বসে থাকতে হইতো, নেংটি পরা জাতি হিসেবে থাকতে হইতো, পাকিস্তানি বাস খাইতে হইতো, গোলামিগিরি করতে হইতো, প্রফেসর হওয়া লাগতো না, বড় বড় কর্মকর্তা হওয়া লাগতো না, বিশাল সুদক্ষ সুন্দর সশস্ত্র বাহিনী হওয়া লাগতো না, পুলিশ বাহিনী সেটাকে ধ্বংস। আজ এটা অট্টালিকা হয়েছে, কিচ্ছু হতো না। এখন রাষ্ট্র যারা পরিচয় করে তারা সাংবিধানিক নন। এখানে বলা হয়েছে সাবেক
যে সরকার ছিল সেই সরকারও জনগণের উপরে কম পৃষ্ঠ চালান নাই। যেটি হোক, ভোট কি রাতে হলো দিনে হলো আমি সেটাতে যাচ্ছি না, নির্বাচন হয়েছিল তো এরা নির্বাচিত। বর্তমান যেভাবে লেখা আছে আমি দেখলাম সংসদীয় ওয়েবসাইট বিভিন্ন জায়গায় তৎকালীন সরকার প্রধান পদত্যাগ করেছে, উনি তো পদত্যাগ করেন নাই। শপথ নেওয়া হয়েছে সংবিধানের আলোকে, সংবিধান মানেন না। আবার যে শপথ হয়েছে 106 সেটি এখন পরিষ্কার। এই সব কিছু যদি আমরা যে হিসাব বিশ্লেষণ করি তাহলে বর্তমান যারা সরকার আছেন, সরকার বলছেন, আসলে সেটা ছিল আপৎকালীন ব্যবস্থাপনা উপদেষ্টা। কার উপদেষ্টা? প্রেসিডেন্টের উপদেষ্টা। তত্ত্বাবধায়ক বা এসব এগুলোতে সংবিধানে নাই, এটা এই শপথটা প্রেসিডেন্ট ইচ্ছা করলে করাতে পারেন না। আর প্রেসিডেন্ট ইচ্ছা করলে সংসদ ভেঙে দিতে পারেন না। এগুলো সব কিছু হয়েছে গায়ের শক্তির জোরে। তাহলে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা রাষ্ট্রের যতগুলি সিদ্ধান্ত, চাকরিচ্যুত, চাকরিতে নিয়োগ, রাষ্ট্রের জনগণের কোটি কোটি টাকা খরচ করে সংলাপ নামক সংস্করণ, এই সরকার, সরকার বলতেছে, আমি বলি ব্যবস্থাপনা নামীয় একটি সমিতি। কারণ এদের সাংবিধানিক কোনো বৈধতা নেই। আসার যে প্রক্রিয়া সেখানে পুরোপুরি গোজামি, এটা ক্লিয়ার, এটা জনগণ জানে, সবাই জানেন, যারা পড়ছেন তারাও জানেন। তাহলে তাদের দ্বারা কর্মে কোনো কিছুই বৈধ নয়। আইন বিচার কোনো কিছুই বৈধ নয়। তাহলে এটাকে সরকার কিভাবে বলা হয়? তাহলে এদের দ্বারা বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছেন, এখন আসছে অনেক আলোচনা, 1 বছর হয়ে গেল, এটা সেটা করে, এটা করবে, এটা করবে, ওটা করবে, এই করবে, সেই করবে, কিন্তু মাঝখানে কি হইল? বাংলাদেশটা এনজিওর বাংলাদেশ হয়ে গেল। আর এনজিও পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা তফাৎ। বাংলাদেশে কি রাজনীতি ছিল না তখনকার সময়? রাজনৈতিক দলগুলিতে খুঁজে অনেক ব্যক্তি আছেন, অত্যন্ত জ্ঞানী পণ্ডিত ব্যক্তি, দেশপ্রেমিক, তাদেরকে নিয়েও তো এই ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদটা গঠন করতে পারত। ও নিয়ে আসছে বিভিন্ন দেশ থেকে, আর টাকা নিচ্ছে এই দেশের জনগণ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, আমাদেরই। আর আমাদের দিন যাপনটাকে, সামাজিক জীবনটাকে এবং সমাজটাকে একেবারে নিম্ন স্তরে, অবক্ষয়ের নিম্ন স্তরে পৌঁছে দিয়েছে। এই যে গাজীপুরে 2 জন সাংবাদিককে দেশীয় অস্ত্রশস্ত্রের দ্বারা আঘাত করা হয়েছে। একজন সাংবাদিক, তাকে কোপায়া জবায়া কাইটটা হত্যা করা হয়েছে। এটি হলো গাজীপুরে, তার নাম হলো সাংবাদিক তুহিন, দৈনিক প্রতিদিনের, ঈদগাহ মাঠের চন্দনা চৌরাস্তা মোড়ে। আর সে একটা নারী গঠিত একটা ব্যাপারে একটা নিউজ করতে সে তার ক্যামেরা বন্দি করতে চেয়েছিল। এই ধরনের, তার ভিতরে আরেকটা জিনিস
জুলাই আগস্টে নাকি যারা মারা গেছে তারাও জানে না যে তারা মারা গেছেন কিনা। এর ভিতরে বহুজন বেরিয়ে আসছে যে আমি তো মরি নেই, আমার বাড়িতে গিয়েছে থানায় গিয়ে আমরা তো মরি নেই। এখানে একটা বিশাল বাণিজ্য চলছে। জুলাই কখনো ৭১ তাতে তুলনা হয় না। এটি একটি রাজনৈতিক সহিংসতা বা রাজনৈতিক পট পরিবর্তন বহুবার ঘটেছে। কিন্তু আজ পর্যন্ত এই যে বর্তমানে যেটা জুলাই আগস্টের পর ঘটেছে, যে হত্যাকাণ্ডগুলি, যে কোমলমতি ছাত্ররা হত্যাকাণ্ডের শিকার হলেন, আহত হলেন, কারা করেছেন, ভয়ঙ্কর অস্ত্র কোথায়, লুটপাটের অস্ত্র কোথায়, জেলখানায় বেরিয়ে আসলো এরা কোথায়? কিছু নেই। ৩,৪০২ জন পুলিশকে হত্যা করলো, কারা করলো? তাদের লুণ্ঠনকৃত অস্ত্রগুলি কোথায়? কোনো আওয়াজ নেই। রাষ্ট্রের কি গোড়াটিম্ব মঙ্গল করবে? সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, এতগুলি রাজনৈতিক দলের ২-৩টে দল দিয়ে কি রাষ্ট্র সংস্কার ঘটে? নিবন্ধন দল ছাড়া কোনো কিছু ঘটে না। নিবন্ধিত দলেরাই বসে সিদ্ধান্ত নেবে কি করবে, জনগণ সিদ্ধান্ত নেবে কি করবে। জনগণকে সেখানে পুতুল বানিয়ে ফেলেছে। নৈরাজ্য চলছে, মিডিয়ার উপর আঘাত। গতকালকে বা গত পরশুদিন রাত্রে একজন সুনামধন্য মেধাবী সেনাবাহিনীর একজন দক্ষ একজন সৈনিক বলা যায় ডাক্তার কলিমুল্লাহ, প্রফেসর ডাক্তার কলিমুল্লাহ, উনি একজন লেফটেন্যান্ট কর্নেল হয়ে অবসর গ্রহণ করেছেন। ওনাকে গ্রেপ্তার করা হলো কেন? উনি সঠিক কথাগুলি বলেন, ওনার জামিন হলো। তাতে কি বোঝা যায়? এই চলছে বাংলাদেশে। আর যারা রাষ্ট্র পরিচালক, আবারও বলছি, সংবিধানের বাইরে যা কোনো কিছু ঘটা সম্ভব নয়। রাষ্ট্রের জনগণ মূল্যহীন করে ফেলা হয়েছে। সবচেয়ে কম মূল্য হলো এই দেশে বর্তমান আমরা, এদেশের জনগণরা। তারপরেও জনগণের বাইরে যাওয়ার গিয়ে কোনো সিদ্ধান্ত গায়ের জোরে হয়তো কিছুদিন রাখা যায়, থাকবে না, বাগবাগদা জোয়ারের মতো। জনগণ যখন পেটে খাবার থাকবে না, এইভাবে যখন নৈরাজ্য চলতে চলতে একটা পর্যায়ে নারীরা শুদ্ধ রাস্তায় বেরিয়ে গিয়ে যারা বর্তমানে যাদের কারণে এগুলো ঘটছে, জনগণের থাক থেকে নিস্তার নেই, এটি স্পষ্ট। আর নির্বাচন কে করবে? জনগণ কাকে দিয়েছে নির্বাচন করার অধিকার? কোন আইনে করবে? কারা করবে? যারাই আছে তারাই তো আইন বহির্ভূত। তারা আবার কি সংস্কার করবে, কি চুক্তি করবে বিদেশের সাথে? রাষ্ট্রের উন্নয়ন কি করবে? সম্ভব না। যতদিন চেয়ারে বসে থাকে আর লুটপাট করে আর জনগণকে আবার মেধাশূন্য জাতিতে পরিণত করে, জনগণের কথা তো আমরা বললামই, আমরা শেষ। এই কাজগুলি করে তারা একটা এজেন্ডা নিয়ে আসে, সেটা বাস্তবায়ন করার জন্য। রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দলগুলি কর্মকাণ্ড নেই। আমার বাংলাদেশ কংগ্রেস সহ আরো রাজনৈতিক দেশপ্রেমিক রাজনৈতিক দল আছে, রাজনৈতিক নেতা আছে যারা দেশকে হৃদয়ে ধারণ করে, কোন বিদেশি বাবুর দালালি করে না। এইরকম দেশপ্রেমিকদের নিয়ে যদি সরকার গঠিত হতো,
রাষ্ট্র রাষ্ট্রের মতো চলত, একটি সঠিক গণতন্ত্রের রাস্তায় চলত, সাংবিধানিক ভাবে চলত। সাংবিধানিক যে 4 মূলনীতি, আর কি নতুন যোগ করবেন? আর দুনিয়াতে কোনো শব্দ পাবেন না, এর থেকে ভালো আর কোনো কিছু পাবেন না 4 মূলনীতির বাইরে। আমি একজন ক্ষুদ্র রাজনীতি হতে পারি, কিন্তু আমি নিবন্ধিত রাজনীতি দল কর্মী। এই 4 মূলনীতির উপরে আর কোনো নীতি নেই একটি রাষ্ট্রের জন্য এত শক্তিশালী ভিত। একটু ভেঙে দেবেন, কারা ভাঙবেন? আবারও বলছি, আপনাদের ম্যান্ডেটটা কি? আপনারা জোর দিয়ে বসেছেন অর্থ, অস্ত্র আর ধর্মীয় উগ্রবাদীদের দ্বারা। এটা দিয়ে বেশি দিন খেলা চলে না। মাঝে রাষ্ট্র অলরেডি 50 বছর পিছিয়ে গিয়েছে। এভাবে চলে না। সোজা কথা, এখন নির্বাচন দেবেন। যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদ রয়েছেন, ওনারা তো অসাংবিধানিক, একদম আশা থেকে শুরু করে বর্তমান অবধি ওনাদের দ্বারা নির্বাচনও দেওয়া সম্ভব নয়। কারণ সাংবিধানিক ভাবে সবকিছু চলতে হবে। তাহলে যতদিন ক্ষমতা রাখা যায়, জনগণকে একেবারে পিষে মারা যায়, আর মিথ্যার ছড়াছড়ি, আর সাংবাদিকদের উপর অত্যাচার, জনগণের উপর অত্যাচার, নারীদের উপর অত্যাচার, সনাতন ধর্মীদের অত্যাচার। আমরা মুসলমান হয়ে আমরাও আতঙ্কিত, সবাই আজ আতঙ্কিত। এখন এখান থেকে নিস্তার কি? এখান থেকে সাধারণ জনগণরা যত বিধ্বস্ত অবস্থায় থাকুক না কেন, তারা মনে করে সেনাবাহিনীতে এখনো দেশপ্রেমিক রয়েছে। একটা জায়গায় আস্থা আছে সশস্ত্র বাহিনীর উপর। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এদেশের 95 জনগণ চায় যে আজকে রাতে হয়, আজকে রাতেই ভালো। প্রেসিডেন্টের অধ্যাদেশে বলে সামরিক শাসন, যদিও আমরা বহু দেখেছি, আমরা পছন্দ করি না, এটা গণতান্ত্রিক কথা হইতে পারে না, কিন্তু পরিস্থিতি এমন জায়গায়, কারণ আমরা আস্থার কোনো জায়গা নেই। কে আমাদেরকে বাঁচাবে? কে আমাদেরকে নৈরাজ্য হাত থেকে, নোকামির হাত থেকে, এই ভয়ঙ্কর রাষ্ট্রের অবস্থা রক্ষা কে করবে? আমাদের সশস্ত্র বাহিনীর উপরে সেই আস্থাটুকু আমাদের আছে। গুটি কয়েক যদি বাদ দিই, অন্তত আমরা মনে করি সেখানেও 95 সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশপ্রেমিক এবং সংবিধানের মূল্যায়ন করেন। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এগুলি কি মরে? কারণ স্বাধীনতা না হলে সশস্ত্র বাহিনী হতো না। আধুনিক সশস্ত্র বাহিনী আমাদের গর্বের একটা ধন। তাই এই দেশের জনগণ সর্বশেষ যে আকাঙ্ক্ষা, অনতিবিলম্বে মহামান্য প্রেসিডেন্টের অধ্যাদেশ জারি করুন, সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করুন, রাষ্ট্রটা ধ্বংস হয়ে গেছে, আবার রাষ্ট্রটাকে গড়ানো দেন। অন্তত অল্প সময়ের জন্য হলেও ক্ষমতা গ্রহণ করুন এবং সশস্ত্র বাহিনীর অধীনে। আর অনেক পণ্ডিত আমাদের দেশে আছেন যারা সাধারণ ব্যক্তি, অনেক মেধাবী, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত আছেন, রাজনীতিবিদ আছেন, অনেক যারা
সত্যিকার দেশপ্রেমিক, স্বাধীনতা প্রেমিক, তারা কিন্তু আড়ালে আছে। তাদেরকে ডেকে নিয়ে সেনাপ্রধান, আপনি একটা সরকার, খণ্ডকালীন একটা সরকার গঠন করুন, নির্বাচন দেওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনীর হাতেই সশস্ত্র বাহিনী দেশ পরিচালনা করবে সেনাপ্রধানের মহামান্য রাষ্ট্রপতির দিক নির্দেশনা অনুযায়ী। আর এটি আমাদের চাওয়া, এটি আমাদের আকাঙ্ক্ষা। আর না হয় রাষ্ট্রে কিছুই থাকবে না। সশস্ত্র বাহিনীকে ভেঙে চুরমার করে ফেলছে। পুলিশ যেরকম অকার্যকর, প্রশাসন অকার্যকর, মন্ত্রণালয়গুলির সচিবের মাথারও বসে আছে হিংস্র প্রাণীরা। বিভিন্ন অধিদপ্তরে একই অবস্থা, বিশ্ববিদ্যালয়ের পিসিগুলি সবগুলো হিংস্র প্রাণী সব জায়গায়। আর সশস্ত্র বাহিনী, জনগণ চায় এই মুহূর্তে অনতিবিলম্বে, সময় ক্ষেপণ না করে, স্বল্প সময়ের জন্য সেনাপ্রধান আপনি ক্ষমতা গ্রহণ করুন। মহামান্য রাষ্ট্রপতি আর সশস্ত্র বাহিনী মিলে আগামীতে এমন একটি নির্বাচন, সকল দলের অংশগ্রহণ, কোন দলকে বাদ দেওয়া যাবে না, নিবন্ধিত প্রত্যেকটা দল। এবং যে নির্বাচনটি হবে যেন বিশ্বের ভিতরে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকে। সারা জীবন মনে রাখবে মাননীয় সেনাপ্রধান আপনাকে, সশস্ত্র বাহিনীকে সারা জীবন এদেশের জনগণ ভিতরে রাখবে, যদি এই ভয়াল হিংস্র পশুদের থাবা থেকে যদি এই জনগণকে রক্ষা করেন। বর্তমান রাষ্ট্রের মালিক জনগণ, কিন্তু জনগণ হল এখন মূল্যহীন, আর সবকিছুর মূল্য ঊর্ধ্বগতি, ধরাছোঁয়ার বাইরে। শুধু জনগণের কোনো মূল্য নেই, জানের মূল্য নেই, জীবিকার মূল্য নেই, এক কথায় একেবারে মূল্যহীন। তাই একটি মাত্র মহামান্য প্রেসিডেন্ট, আপনি অধ্যাদেশ জারি করুন। মাননীয় সেনাপ্রধান সশস্ত্র বাহিনীকে নিয়ে আপনি রাষ্ট্র পরিচয়ের দায়িত্বভার গ্রহণ করুন এবং সাংবিধানিক আলোকে যেভাবে আছে সেভাবে পুনরায় সেটআপ তৈরি করুন। তার পরবর্তীতে যেভাবে সাংবিধানিক আলোকে আছে সেভাবে আবার সংসদ বসবে, সংসদ ভেঙে দেওয়া হবে, নির্বাচন হবে। তারপরে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। শকুনদের হাত থেকে, হায়নার হাত থেকে রাষ্ট্রটিকে রক্ষা করুন। সাংবাদিকদেরকে স্বাধীনভাবে কর্ম করতে বাধা মুক্ত করুন। সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে তাদের মতো করে জনগণের কাছে যাওয়ার সুযোগ দান করুন। রাজনীতিবিদরা রাজনীতি করবে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলি তারা রাজনীতি করতে পারছে না, আতঙ্কিত। তাই আবারও বলছি, মহামান্য প্রেসিডেন্ট আপনি অধ্যাদেশ জারি করুন। আর কোনো রাস্তা নেই। সেনাপ্রধান আপনি রাষ্ট্র ক্ষমতা ক্ষণস্থায়ীর জন্য নেন, সাংবিধানিক আলোকে নির্বাচনের ব্যবস্থা করুন, সকল দলের অংশগ্রহণে। হিংসা প্রতিহিংসায়
কখনো কোনো জাতির উন্নয়ন আসতে পারে না। জনগণকে নিয়ে ছিনিমেনা ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে, আর না হয় আগামীতে আরো ভয়ঙ্কর অবস্থা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।